বারান্দায় বসে আছে শ্রাবণী। হাতে তার 1 কাপ ধোঁয়া ওঠা গরম চা। এই 5 মাসে সে একবারও চা খায়নি। ডাক্তার নিষেধ করেছিল। আজকে চা খেতে বড্ড ইচ্ছে করছিল তার। আজকে আর নিজের ইচ্ছেটাকে দমিয়ে রাখেনি সে। চা হাতে শ্রাবণী উদ্দেশ্যহীন চোখে তাকিয়ে আছে বিশাল অম্বরে। আজকে আকাশে খুব সুন্দর একটা চাঁদ উঠেছে। তার নজর সেদিকেই। ফারাবি সবসময় বলে, শ্রাবণ তুমি চাঁদের মতন স্নিগ্ধ। ফারাবির এসব কথা শুনে শ্রাবণী হাসতো। তাকে পাগল বলতো। এই 7 বছরে একসাথে তারা অনেক ভালো মন্দ দিন দেখেছে। ফারাবি কখনো তার হাত ছেড়ে দেয়নি। শক্ত করে ধরে রেখেছে তার হাত। তবে এবার কি হলো? মাইশা কি এমন করলো যে ফারাবি তাকে ধোকা দিতেও দুবার ভাবলো না? তাকে ধোকা দিতে ফারাবির বুক কাঁপলো না? তার কথা একবারও ভাবলো না? কেন ভাবলো না ফারাবি তার কথা? তার মনের কোথাও কি সে ছিল না? তার কোনো অস্তিত্ব ছিল না? ফারাবি তো এমন ছিল না। তার সবটা জুড়েই তো ছিল শ্রাবণীর বাস। তার সবটা জুড়ে ছিল শ্রাবণীর একচ্ছত্র অধিপত্য। শ্রাবণী যখন অতীত বিচরণে ব্যস্ত, তখন তার পাশে এসে নিঃশব্দে এসে বসলো ফারাবি। শ্রাবণী টের পেল, তবুও ঘাড় ফিরিয়ে তাকালো না। গত 3 মাসের সমস্ত অভিনয়ের ইতি হলো আজ। 3 মাস ধরে চলমান নাটকের ইতি হয়েছে আজ। আচ্ছা, কে ভালো অভিনয় করেছে এই নাটকে? ফারাবি, মাইশা, নাকি সে নিজে? উত্তরটা হতে পারে সে নিজে। শ্রাবণ। খুব দীর আওয়াজে ডাকলো ফারাবি। ফারাবি ডাক শুনেও তার দিকে তাকালো না শ্রাবণী। যন্ত্রের ন্যায় উত্তরে বলল, বলো। আমার দিকে একটু তাকাবে শ্রাবণ? ইচ্ছে করছে না ফারাবি। এত অল্পতে ইচ্ছে ফুরিয়ে গেল? ফারাবির কথা শুনে শ্রাবণী হাসলো, বলল, তোমার থেকে একটু দেরিতেই গিয়েছে বোধ হয়। শ্রাবণীর কথায় ফারাবি নিজেকে বড্ড অসহায় লাগলো। সে কিভাবে বুঝাবে শ্রাবণীকে? সে এখনো তার শ্রাবণকে ভালোবাসে। শ্রাবণীর প্রতি তার ভালোবাসাটা এখনো রয়ে গেছে। সে আগের মতোই আছে তা। একটুও ফিকে হয়নি তার ভালোবাসার রং। আমি তোমাকে খুব ভালোবাসি শ্রাবণ। ভালোবাসা, এই শব্দের অপমান করো না ফারাবি। শব্দটা যে অনেক পবিত্র। ভালোবাসার মতো পবিত্র শব্দটা তোমার মুখে বড্ড বেমানান লাগছে আজকে। শ্রাবণ, আমার কথাটা শোনো। তুমি যা ভাবছো তা নয়। আমি কিছুই ভাবছি না ফারাবি। আমার কিছু ভাবতে ইচ্ছেও করছে না। শক্তিটাও নেই কিছু ভাবার। আমি ক্লান্ত হয়ে পড়েছি, বিশ্বাস করো। আমি বড্ড ক্লান্ত। শ্রাবণীর কথা শুনে ফারাবি কাতর হয়ে উঠল। সে শ্রাবণীর দুহাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, আমাকে বিশ্বাস করো শ্রাবণ। আমি খুব ভালোবাসি তোমাকে। বিশ্বাস? তোমায় বিশ্বাস করবো নাকি নিজের চোখে যা দেখেছি সেটাকে বিশ্বাস করব? আর ভালোবাসা, ভালোবাসার মানে তুমি বোঝো ফারাবি? আমি আগে ভাবতাম পৃথিবীর সকল পুরুষের উচিত তোমার থেকে শেখা কিভাবে ভালোবাসতে হয়, কিভাবে নিজের পার্টনারকে আগলে রাখতে হয়, তা শেখা উচিত তোমার কাছ থেকে। কিন্তু তুমি আমার সব ভাবনা এক চুটকিতেই ভুল প্রমাণ করে দিলে ফারাবি। চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলে আমি ভুল ছিলাম। আমার নেওয়া সব সিদ্ধান্ত ভুল ছিল। তোমার জন্য নিজের মা বাবা পরিবার ছেড়ে আসা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। শ্রাবণীর কণ্ঠ ঈষৎ কেঁপে উঠল। এতে যেন ফারাবিকে আরো একটু অসহায় দেখালো। শ্রাবণ, আমার শ্রাবণ, তুমি এভাবে বলো না। আমার কষ্ট হয় শ্রাবণ, ভীষণ কষ্ট হয়। তোমার কষ্ট হয়? তবে আমার কি ফারাবি? তোমার জন্য আমি পেছন ফিরে নিজের পরিবারের দিকে তাকাইনি, তাদের সম্মানের খেয়াল করিনি। আমি তোমার ভরসায় আমি তাদের সাথে সব সম্পর্ক ছিন্ন করে দিলাম। তোমার অপমান হবে ভেবে সেই রাস্তায় দ্বিতীয়বার আর যায়নি। তুমি কি করলে? আমার বিশ্বাস, আমার ভরসা সব শেষ করে দিলে। কেন করলে এমনটা ফারাবি? কিভাবে করলে? আমার কথা মনে হয়নি তোমার? মনে হয়নি তোমার শ্রাবণ কষ্ট পাবে? মনে হয়নি তোমার শ্রাবণ ভেঙে যাবে, গুড়িয়ে যাবে সে? তুমি কেন আমার কথা ভাবলে না ফারাবি? কথাগুলো বলতে বলতে শ্রাবণী কেঁদে ফেলল। শ্রাবণীর কান্নার শব্দে ফারাবির বুকটা ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছে। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। ফারাবি এক হাতে শ্রাবণীকে বুকে টেনে নিল। শ্রাবণীও লেপ্টে রইল ফারাবির বুকের সাথে। এই বুকটা একসময় সে নিরাপত্তা অনুভব করত। আজকে সেই নিরাপত্তার ছিটেফোঁটাও সে অনুভব করতে পারছে না। এই মুহূর্তে শ্রাবণের ইচ্ছে করছে ফারাবিকে জানে মেরে দিতে। কিন্তু মৃত্যুই কি সব? মৃত্যু হলেই কি ফারাবি তার পাপের সমস্ত শাস্তি পেয়ে যাবে? না, পাবে না। সকল সমস্যার সমাধান মৃত্যু হতে পারে না। ফারাবিকে সে এত সহজে মরতে দিবে না, আর না শান্তিতে বাঁচতে দেবে। আমি সব ঠিক করে দেবো শ্রাবণ, সব ঠিক করে দেবো আমি। আমাকে শুধু একটু সময় দাও। ফারাবি কথাগুলো নিচু আওয়াজে বললেও সবটাই শুনতে পেল শ্রাবণী। কান্নার মাঝেও সে হাসল। তাদের মাঝে আর কিছুই ঠিক হওয়ার নয়।
শ্রাবণী কখনোই ফারাবিকে ক্ষমা করতে পারবে না, আর না পারবে তাকে বিশ্বাস করতে। বিশ্বাস কাচের গ্লাসের মতন, একবার ভাঙলে তার জোড়া লাগানো যায় না, জোড়া লাগলেও দাগ রয়ে যায়। সেই রাতটা তাদের এভাবেই কেটে গেল নীরবতায়। আজকে শ্রাবণীর সকালটা হলো দেরিতে। সূর্যি মামা তখন পৃথিবীতে তার রাজ শুরু করে দিয়েছে। আর মোড়া ভেঙে উঠে বসলো শ্রাবণী। ফজরের নামাজটা আজকে মিস হয়ে গেল তার। শ্রাবণী বিছানা ছেড়ে অলস পায়ে উঠে দাঁড়ালো। রান্নাঘর থেকে টুংটাং শব্দ ভেসে আসছে। বুঝতে বাকি রইল না ফারাবি রান্নাঘরে নাস্তা বানাচ্ছে। শ্রাবণী একবার সেদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। শ্রাবণীকে ডাকতে ডাকতে ঘরে এলো ফারাবি। শ্রাবণী মাত্র ওয়াশরুম থেকে বের হয়েছে। শ্রাবণ, চলো নাস্তা করবে। আজকে তোমার পছন্দের নাস্তা বানিয়েছি। ফারাবির কথা শুনে শ্রাবণী আলতো করে হাসলো। শ্রাবণীকে হাসতে দেখে ফারাবি একটু স্বস্তি পেল যেন। ভাবলো শ্রাবণ হয়তো ভুলে গেছে সবটা। ভুলে না গেলেও ভুলে যাওয়ার চেষ্টা করছে। সে শ্রাবণীকে ধরে ধরে ডাইনিং টেবিলে নিয়ে আসলো। ফারাবি আজকে চিড়ের পোলাও বানিয়েছে। চিড়ের পোলাও শ্রাবণীর ভীষণ পছন্দের খাবার। ফারাবি মাঝে মধ্যেই তার জন্য চিড়ের পোলাও রান্না করে। শ্রাবণী একটা চেয়ার টেনে বসলো। ফারাবি শ্রাবণীর প্লেটে পোলাও তুলে দিল, সাথে 2 টুকরা গাজর আর 2 টুকরো টমেটো। শ্রাবণী খুব তৃপ্তি করে নাস্তা খেলো। ফারাবির রান্নার হাত ভালো, খাবার বেশ সুস্বাদু হয়। ফারাবির হাতের রান্না শ্রাবণীর খুব পছন্দের। তারা যখন প্রেম করত তখন ফারাবি প্রায়শই তার জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসতো। ফারাবির হাতের সব খাবারই শ্রাবণীর খুব পছন্দের। সে খুব তৃপ্তি করে খায়। নাস্তা করে সোফায় এসে বসলো শ্রাবণী। ফারাবি এর মধ্যে তাকে 1 প্লেট আপেল কেটে দিয়ে গেল। শ্রাবণীর খাওয়ার মাঝেই কলিং বেল বেজে উঠল। তুমি বসো, আমি দেখছি। শ্রাবণী আর উঠল না। এমনিতেও সে জানে কে এসেছে। শ্রাবণ, উকিল এসেছে। তুমি নাকি ডেকেছো? অবাক হয়ে বলল ফারাবি। শ্রাবণী আলগোছে উঠে দাঁড়ালো। উকিলকে বসতে বলে ফারাবিকে উদ্দেশ্য করে বলল। হ্যাঁ, আমি ডেকেছি। কেন? দরকার ছিল একটু। শ্রাবণী এবার উকিলের দিকে তাকালো, বলল। ভাইয়া, আপনি সব কাগজপত্র রেডি করে এনেছেন তো? হ্যাঁ, সকল কাগজপত্র গোছানো আছে। এখন সই করে দিলেই চলবে। ইমতিয়াজ 2টো কাগজ এগিয়ে দিল শ্রাবণীর দিকে। শ্রাবণী কাগজ দুটো হাতে নিয়ে পড়তে শুরু করলো। এর মাঝে আবারও বেজে উঠল কলিং বেলটা। শ্রাবণী একবার দরজার দিকে তাকিয়ে ফারাবিকে বলল। যাও, দরজাটা খুলে দিয়ে এসো। ফারাবি সেদিকে গেল। দরজা খুলতেই অবাক হয়ে গেল সে। অবাক কণ্ঠে বলল। মাইশা, তুমি এই সময় এখানে? মাইশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল। শ্রাবণ আসতে বলল। কিছু হয়েছে? বুঝতে পারছি না। মাইশা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল। ফারাবি আর মাইশা ড্রয়িং রুমে এলো। শ্রাবণীর সাথে ইমতিয়াজকে দেখে প্রথমে একটু ভয় পেল মাইশা। সে আর চোখে একবার ফারাবিকে দেখল। সে তখনও তাকিয়ে আছে শ্রাবণীর দিকে। ও, তুই এসে গেছিস? তোর অপেক্ষাই করছিলাম আমি। বস, কথা আছে তোদের সাথে। যান্ত্রিক ভঙ্গিতে দুজন বসলো সোফাটায়। মাইশা ভেতরে ভেতরে ভয় পাচ্ছে। ইমতিয়াজ কি করছে এখানে, কেন এসেছে ভেবে ভেবেই মেয়েটা অস্থির হয়ে উঠছে। ইমতিয়াজ লোকটা সুবিধার নয়। মাইশা খুব কষ্টে ইমতিয়াজের থেকে পিছু ছাড়িয়েছিল। ইমতিয়াজ তার কালো অতীতের এক ক্ষুদ্র তবে খুবই ভয়ানক একটা অংশ। মাইশা চায় না এ ভয়ানক অতীতটা আবারও তার বর্তমানে ফিরে আসুক। ফিরে এসে তার সাজানো গোছানো বর্তমানটাকে ধ্বংস ডেকে আনুক। মাইশা চায় না এই ভয়ানক অতীতটা আবারও তার বর্তমানে ফিরে আসুক। ফিরে এসে তার সাজানো গুছানো বর্তমানে ধ্বংস ডেকে আনুক। সময়ের সাথে পাল্লা দিয়ে মাইশা আর ফারাবি দুজনের অস্থিরতাই বাড়তে লাগলো। ফারাবির বুকে ইতোমধ্যেই শ্রাবণীকে হারানোর ভয় শুরু হয়ে গেছে। আর মাইশা ভয় পাচ্ছে ইমতিয়াজকে। সে যদি মুখ খোলে তবে এবার ওপার কোনো পারেই থাকবে না। তারা দুজনেই ভয় পাচ্ছে। হারানোর ভয়, নিজেদের শেষ সম্বলটুকু হারানোর ভয় দুজনকেই গ্রাস করেছে খুব বিশ্রীভাবে। শ্রাবণ, কেন রেখেছিস আমাকে? শ্রাবণী চোখ তুলে তাকালো মাইশার দিকে। মাইশার চোখ দুটোতে তখন ভয় স্পষ্ট। শ্রাবণী হাসলো। মাইশার চোখে এই মুহূর্তে সে এই ভয়টাই দেখতে চেয়েছিল। তাই তো এত খেটে খুঁটে ইমতিয়াজকে হাতে আনলো সে। ইমতিয়াজ না হলে যে এই খেলা জমবে না। এই খেলায় ইমতিয়াজ একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়। মাইশাকে মাত দিতে তার বিকল্প খুঁজে পায়নি শ্রাবণী। মাইশাকে শান্ত রাখতে এক ইমতিয়াজই যথেষ্ট। ইমতিয়াজ সামনে থাকলে মাইশা আর কোনো নোংরা পরিকল্পনা করতে পারবে না। তখন শ্রাবণী নিজের মতন করে পরিকল্পনার বাকি কাজটা সেরে ফেলতে পারবে। শ্রাবণ, কি করতে চাইছো তুমি? আপাতত তোমার একটা সই ছাড়া আমি কিছুই চাচ্ছি না ফারাবি। তুমি এই দুটো কাগজে দুটো সাইন করে দাও, তাহলেই আমি খুশি। ফারাবির দিকে কাগজ দুটো এগিয়ে দিল শ্রাবণী।
ফারাবি কাগজ দুটো হাতে নিয়ে পড়তে শুরু করলো। কাগজ দুটো পড়া শেষে ফারাবি অবাক চোখে তাকালো শ্রাবণীর দিকে। তার চোখে মুখে স্পষ্ট অবিশ্বাস। শ্রাবণ, এসব কি? তুমি পাগল হয়ে গেছো? কি সব উল্টাপাল্টা জিনিস লিখেছো এই কাগজে? পাগল বলতে পারো। আই ডোন্ট মাইন্ড। যার সাথে এত বড় ফ্রড হয় সে সুস্থ স্বাভাবিক থাকে কি করে? আমি কিছুতেই এই কাগজে সই করব না। সবকিছু কি এতই সোজা? ঠিক বলেছেন মিস্টার ফারাবি। সবকিছু এত সোজা না। সবকিছু সোজা নয় বলেই আপনাকে এই কাগজে সই করতে হবে। এটা ছাড়া আপনার কাছে আর কোনো অপশন নেই। আমি অপশন চাইছিও না। আমি এই কাগজে সই করব না মানে করব না। বললেই হলো নাকি? আমার বাচ্চার ওপর আমার কোনো দাবি, কোনো অধিকার থাকবে না? মগের মূল্য পেয়েছেন সব। মগের মুলুক তো তুমিই পেয়েছো। গর্ভবতী স্ত্রীকে রেখে প্রেমিকা নিয়ে রঙ্গলীলা করতে চাও, আবার সন্তানের অধিকারও চাও। এত চাওয়া কেন তোমার? কোন মুখে তুমি সন্তানের দাবি চাইছো? অন্য নারীর দেহের ভাঁজে ডুব দেওয়ার আগে সন্তানের কথা মনে হয়নি তোমার? শ্রাবণীর কণ্ঠে তাচ্ছিলতা যেন উপচে পড়ছে। ফারাবি মিনিট দুয়েকের জন্য অবাক হলেও নিজেকে সামলে নিল। বলল, শ্রাবণ, আমরা বসে কথা বলে সব ঠিক করে নিতে পারতাম। আমি সব ঠিক করে দিতাম শ্রাবণ। আমি একটু সময় চেয়েছিলাম তোমার কাছে। তুমি কি ঠিক করবে ফারাবি? কিভাবে ঠিক করবে? কোনটা ঠিক করবে? ঠিক করার মতো আছেটা কি এখানে? শ্রাবণ, ফারাবি নিজেকে অসহায় লাগলো খুব। শ্রাবণ কেন বুঝতে চাইছে না তাকে। দেখো ফারাবি, আমি তোমাদের বিরুদ্ধে কোনো লিগ্যাল স্টেপ নিতে চাচ্ছি না। তুমি যদি আপোষে এই কাগজে সাইন করতে রাজি না হও তবে আমি কঠোর হতে বাধ্য হব। আমাকে কঠোর হতে বাধ্য করো না। তুমি জানো আমি কেমন মানুষ। ওদের কথার মাঝে আর চুপ করে থাকতে পারল না মাইশা। সে ওদের কথার আগামাথা কিছুই বুঝতে পারছে না। সে আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলো। কি লেখা আছে এই কাগজে? মাইশার কথা শুনে অগ্নি দৃষ্টিতে তার দিকে তাকালো ফারাবি। ফারাবির এমন আগুন দৃষ্টি দেখে দমে গেল মাইশা। সামনেই বসে আছে ইমতিয়াজ। তাই মাইশা আর কোনো কথা বলল না। বেফাস কোনো কথা বলে সে ফাঁসতে চায় না। ফেঁসে যাওয়ার থেকে চুপ করে যাওয়া ভালো। শ্রাবণ, বাচ্চাটা তো আমারও। ওর উপর আমারও অধিকার আছে। আমি ওর বাবা। কোনো অধিকার নেই তোমার। যেদিন তুমি তার মাকে ছেড়ে অন্য নারীর স্পর্শে গিয়েছো সেদিন থেকে তুমি ওর উপর থেকে নিজের সকল অধিকার হারিয়েছো। কি ভেবেছো তুমি আমি কষ্ট করে বাচ্চা জন্ম দিয়ে এমন একজনকে তার অধিকার দেবো যে আমায় ঠকিয়েছে? বাবা কেমন হয় জানো তুমি? বাবা কাকে বলে জানো তুমি? ঠকবাজেরা কখনো বাবা হতে পারে না ফারাবি। আমি তোমাকে ঠকাইনি শ্রাবণ। কাতর হলো ফারাবির কণ্ঠ। না, তুমি ঠকাওনি, শুধু আরেক নারীর সাথে শুয়ে পড়েছো, তাই তো? ঘরে বউ রেখে আরেক নারীর সাথে শুয়ে পড়াকে কি আর ঠকানো বলে নাকি? শ্রাবণীর কথাটাই যেন ফারাবির গায়ে কাটা দিয়ে উঠল। আর মাইশার কানে ঢেলে দিল গরম সিসা। মাইশা নাকমুখ কুঁচকে নিল। এবারেও সে শ্রাবণীর এই অপমানটা হজম করে নিল। সে কোনা চোখে একবার ইমতিয়াজের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে কুটিল হাসি। মাইশার বুঝতে বাকি রইল না যে শ্রাবণী আর ইমতিয়াজ জোট পাকিয়েছে। ইমতিয়াজ এখানে না থাকলে হয়তো সে শ্রাবণীর এই অপমানটার যোগ্য জবাব দিতে পারত। শ্রাবণ, এভাবে বলিও না। কিভাবে বলবো? আমার কিভাবে বলা উচিত তুমিই বলে দাও। আমার কিভাবে বলা উচিত? আমি না হয় সেভাবেই বলি। আমি সব ঠিক করে দেব। একটু সময় দাও আমাকে। শ্রাবণীর এবারে বিরক্ত লাগছে, ফারাবিকে অসহ্য লাগছে। মানুষ যখন পাপে ডুবে থাকে তখন তারা নিজেদের লজ্জা শরমও খুইয়ে ফেলে। ফারাবির অবস্থাও হয়েছে সেই রকম। তার করা পাপের জন্য সে একটুও লজ্জিত নয়। লজ্জিত হবে কিভাবে? সে তো নিজের পাপটাও স্বীকার করতে রাজি নয়। সে যে পাপ করেছে এটাই তো সে বুঝতে পারছে না। তুমি কি চাইছো আমি আমার পরিবারকে সবটা জানাই? শান্ত কণ্ঠে কথাটা বলল শ্রাবণী। ফারাবি চুপ রইল। সে চেনে শ্রাবণীর পরিবারকে। শ্রাবণীর ভাইদেরও সে চেনে খুব ভালো মতনে। তারা শ্রাবণীর সাথে যোগাযোগ না রাখলেও শ্রাবণী ওদের কাছে গেলে বুকে আগলে নেবে। শ্রাবণী ফিরে যেতে চাইলে ওরা শ্রাবণীকে বুক পেতে স্বাগতম জানাবে। আর ফারাবি তাকে খুন করতেও দুইবার ভাববে না শ্রাবণীর মেছো ভাই। শ্রাবণীর মেছো ভাই গুন্ডাদের থেকে কম কিছু না। ওকে দেখলেই ফারাবির ভয় লাগে। ফারাবি ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। বলল, তুমি আসলে চাও কি শ্রাবণ? তোমাকে ডিভোর্স দিতে চাই। গর্ভাবস্থায় যেহেতু এটা সম্ভব নয় তাই আমি নিজের সিকিউরিটি চাইছি। সিকিউরিটি? রু কুচকে নিল ফারাবি। হ্যাঁ, সিকিউরিটি। কি নিশ্চয়তা আছে তুমি আর তোমার পরকীয়া প্রেমিকা মিলে আমার আর আমার বাচ্চার ক্ষতি করবে না? আমাদের মেরে ফেলতে চাইবে না? শ্রাবণীর জড়তাহীন কণ্ঠস্বর। ফারাবি অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। তার বিশ্বাস হচ্ছে না এই সেই শ্রাবণী যে এক কথায় সব ছেড়ে ছুড়ে তার হাত ধরেছিল। এই সেই শ্রাবণী যে তাকে অন্ধের মতন বিশ্বাস করত। শ্রাবণ,
তুমি আমার সামনে আর কোনো পথ রাখোনি ফারাবি। আমি তোমায় বিশ্বাস করি না, আর আর না তোমার প্রেমিকাকে করি। তাই আমি তোমাদের আহ মানে আর বিশ্বাস করতে পারছি না। আমি আমার সিকিউরিটি চাই, আমাদের সিকিউরিটি চাই। আমি আমার বাচ্চাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। শ্রাবণীর শান্ত কণ্ঠের এক একটা কথা ফারাবির হৃদয়টা ক্ষতবিক্ষত করে তুলছে। শ্রাবণীকে ছাড়া ফারাবি বড্ড অসহায়। আর বাচ্চাটা, এই বাচ্চাটার জন্য সে কত শত পরিকল্পনা করে রেখেছে। সে কোনোদিন বাবা মায়ের আদর পায়নি। বাবা মায়ের আদর কেমন হয় তা সে জানে না। নিজের অংশটাকে, নিজের সন্তানটাকে সে পৃথিবীর সবটুকু সুখ দিতে চায়। শ্রাবণী এমন কেন করছে তার সাথে? সে কি জানে? সে কি জানে না ফারাবি তাকে ছাড়া কতটা একা? বাচ্চাটাকে ছাড়া ফারাবি নিজের জীবনটা কল্পনাও করতে পারে না। আমি তোমাকে ছাড়া বাঁচব না শ্রাবণ। তাহলে মরে যাও। বড্ড নিষ্ঠুর শোনালো শ্রাবণীর কণ্ঠটা। এতটা নিষ্ঠুর সে কবে হলো? ফারাবি অবাক চোখে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে, তার শ্রাবণীর দিকে। হুম, এই যে আর তার শ্রাবণ নেই, সে এখন অন্য কেউ। তার শ্রাবণ তো ছিল কোমল। এত নিষ্ঠুর তো ছিল না তার শ্রাবণ। কোথায় গেল তার আগে সেই নাজুক কোমল শ্রাবণ? ফারাবি, সই করে দাও। এত কেন মিনতি করছো তুমি? ও যখন তোমাকে ছাড়া ভালো থাকতে পারবে, তুমি কেন পারবে না? সই করে দাও। জাস্ট শাট আপ। সব তোমার জন্য হয়েছে। সব দোষ তোমার। তুমি কেন এসেছিলে আমাদের মাঝে? তুমি না এলে সবটা সুন্দর থাকতো। আমার বাচ্চার অধিকার আমাকে এইভাবে ছাড়তে বলতে পারতো না কেউ। কেউ আমার দিকে আঙ্গুল তুলতে পারতো না। কেউ আমার বাচ্চার জন্য আমাকে ক্ষতিকর বলতে পারতো না। মাইশার উপর খেপল ফারাবি। চুপ থাকলো না মাইশা নিজেও। বলল, সব আমার দোষ মানে? এখন সব দোষ আমার হয়ে গেল? শুধু কি আমি এসেছিলাম, তুমি যাওনি আমার কাছে? তালি এক হাতে বাজে না ফারাবি। আমাদের মাঝে যা হয়েছে সব দুজনের সম্মতিতেই হয়েছে। মাইশা নিজেও তেতে উঠল। শুরু হলো ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক। শ্রাবণী আর ইমতিয়াজ চুপ করে ওদের ঝগড়া দেখতে লাগলো। তারা ফারাবি আর মাইশাকে খুব ভালো মতোই চিনে। ওরা কতদূর কি করতে পারবে তাও তাদের জানা। শ্রাবণী ঠোঁট কামড়ে হাসলো। ফারাবি নিজেও জানে না সে কোন বেড়াজালে ফেসেছে। মাইশা যে কতটা গভীর জলের মাছ তা ফারাবি এখনো টের পায়নি। আপনারা দুজনে চুপ করুন। আপনাদের বকবক বিরক্ত লাগছে। মিস্টার ফারাবি, আপনাকে আমি আজকের দিনটা সময় দিচ্ছি। কাল সকাল 10টার আগে কাগজ দুটোতে সই করে দেবেন, নয়তো আমি পুলিশ নিয়ে আসবো। অ্যাটেম্প টু মার্ডার কেসে 14 শিখে ভরতেও আমি দুইবার ভাববো না। আর তার জন্য আমার কাছে পর্যাপ্ত এভিডেন্সও আছে। শেষের কথাটা মাইশার দিকে তাকিয়ে বলল ইমতিয়াজ। ইমতিয়াজের শীতল দৃষ্টি দেখে মাইশা লালা দিয়ে জিভ ভিজিয়ে নিল। ওরা মার্ডার কেন বলছে? কি জানে ওরা? কি এভিডেন্স আছে ওদের কাছে? মাইশা ইমতিয়াজের থেকে চোখ সরিয়ে শ্রাবণীর দিকে তাকালো। মেয়েটার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। ওরা কি সব জেনে গেল? কিভাবে জানলো? এই ভয়ানক কথাটা তো সে ছাড়া দ্বিতীয় কারো জানার কথা নয়। তবে ওরা কিভাবে জানতে পারলো? আসলেই কি জানতে পেরেছে, নাকি চোখ বন্ধ করে ঢিল মারছে? মাইশা অস্থির হয়ে উঠল। এই কাগজে সাইন করানোর জন্য যে করেই হোক ফারাবিকে রাজি করাতে হবে। সে ইমতিয়াজকে প্রচন্ড ভয় পায়। ইমতিয়াজ লোক ভালো নয়। মাইশা চায় না তাকে ধ্বংস করার জন্য ইমতিয়াজ আরো একটা সুযোগ পাক। আর শ্রাবণী, সে কেন এত সহজে সব ছেড়ে দিচ্ছে? এত কিছু জানার পরও কেন সে কোনো স্টেপ নিচ্ছে না? শ্রাবণী এভাবে গা বাঁচিয়ে চলে যাওয়ার মানুষ নয়। তাহলে আজকে কি হলো তার? আসলেই কি শ্রাবণী সবটা নীরবে মেনে নিয়েছে? নিজের বাচ্চাকে নিয়ে নীরবে সরে যাবে? নাকি এই নীরবতার পেছনেও আছে কোনো পরিকল্পনা? কোনো ভয়ানক পরিকল্পনা আছে কি, যেই পরিকল্পনা ধ্বংস করে দেবে তাদেরকে? সোফায় মাথা নিচু করে বসে আছে ফারাবি। তার পাশে বসে আছে মাইশা। শ্রাবণী ভেতরে ঘরে ঘুমাচ্ছে। বাইরে কি হচ্ছে না হচ্ছে তা নিয়ে তার মাথা ব্যথা নেই এখন। সে জানে ফারাবি সই করবে। সে করতে না চাইলেও মাইশা তাকে দিয়ে করাবে। তাকে পারতেই হবে। তা না হলে তো ইমতিয়াজ আছি। ইমতিয়াজ এসেছে পর থেকে তার খাটুনি কিছুটা কমেছে বটে। ফারাবি মাথা উঁচু করে তাকালো। তার চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। মাইশা আঁতকে উঠল। কি অবস্থা হয়েছে? আমি ওদের ছাড়তে চাই না। তুমি একটু শ্রাবণকে বোঝাও না মাইশা। ফারাবির কাতর কণ্ঠস্বর। মাইশা নিচের ঠোঁট কামড়ে ধরল। হাত রাখলো ফারাবির কাঁধে। বলল, ফারাবি, তুমি শ্রাবণকে চেনো? ও কেমন জেদি তাও তুমি জানো। ও নিজের কথা রাখতে যা তা করে ফেলতে পারে। তখন কি বলল শুনলে না? তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তবে বাচ্চা নিয়ে সে নিজের জান দেবে। তুমি
তুমি কি চাও ওরা মরে যাক? ফারাবির বুকটা ধক করে উঠল। শ্রাবণী ছাড়া এই পৃথিবীতে আর কোনো দুর্বলতা তার নেই। সে জানে সে ভুল করেছে, পাপ করেছে। সে নিজের পাপের প্রায়শ্চিত্ত করতে প্রস্তুত, কিন্তু তা শ্রাবণী আর নিজের সন্তানকে হারিয়ে নয়। সে হারাতে চায় না ওদের। আমি এখন কি করব মাইশা? ফারাবির কথা শুনে মাইশা হাসল। ফারাবি আসলেই বোকা। তাকে কথার জালে ফাঁসানো কঠিন কিছু নয়। মাইশা ফারাবিকে সান্ত্বনা দিতে চাইল। ভগ্ন হৃদয়ের মানুষকে সহজে কাবু করা যায়। সে গলার স্বর খাদে নামিয়ে বলল, শ্রাবণী যখন বলেছে ওকে ছেড়ে দাও, বাচ্চাটাকে ছেড়ে দাও। ওদের ছাড়া আমি কিভাবে থাকবো? আমি আছি তো ফারাবি, আমি তোমার পাশে সব সময় আছি। আর আমরা তো বিয়েও করব, তাই না? বিয়ে? কেন করবে না বিয়ে? মাইশার কণ্ঠ শক্ত হলো। মাইশার প্রশ্নের কোনো জবাব দিল না ফারাবি। তার মাথা কাজ করছে না। মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। সে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। সামনে থাকা কাগজ দুটো হাতে নিল। এখানে স্পষ্টই লেখা আছে শ্রাবণীর পেটে থাকা সন্তানের উপর তার কোনো অধিকার নেই। বাচ্চা জন্মানোর পর পরই শ্রাবণীকে ডিভোর্স দিতে হবে তাকে। এই নিয়ে সে কোনো কথা বলতে পারবে না। বাচ্চা জন্মানো পর্যন্ত যদি শ্রাবণী বা বাচ্চার কোনো ক্ষতি হয়, তাহলে তার জন্য দায়ী থাকবে ফারাবি। কাগজ দুটো পড়ে ফারাবির গাল বেয়ে গড়িয়ে পড়ল 2 ফোঁটা গরম অশ্রু। 3 বছর আগে এই শ্রাবণীকে পাওয়ার জন্য সে লড়াই করেছিল। লড়াই করে নিজের করে নিয়েছিল শ্রাবণীকে। আর আজকে শ্রাবণী লড়াই করছে তার থেকে মুক্তি পাওয়ার জন্য। ওদের নীরবতার মাঝেই টুং করে বেজে উঠল মাইশার ফোনটা। মাইশা ফোনটা হাতে তুলে নিল। আননোন নাম্বার থেকে একটা মেসেজ এসেছে। মাইশা আগ্রহ নিয়ে ইনবক্সটা খুলল। সেখানে স্পষ্ট বাংলা ভাষায় লেখা, ফারাবিকে রাজি করার কাজটা আমি তোমায় দিলাম। ফারাবি যদি কাগজ দুটোতে সই না করে তবে তুমি ফাঁসবে। খুব শীঘ্রই, খুব বিশ্রীভাবে ফাঁসবে। আমার কাছে সব প্রমাণ আছে। শ্রাবণ, তোমাকে ছাড়লেও আমি তোমাকে ছাড়বো না। আর আমাকে তুমি চেনো। মাইশার বুঝতে বাকি রইল না মেসেজের পেছনের মানুষটা কে। মাইশা কয়েকটা ফাঁকায় ঢোক গিলল। ইমতিয়াজকে সে আসলেই চেনে। একটা পাগল উন্মাদ সে। এই উন্মাদ যে কোনো সময় যা কিছু করে ফেলতে পারে। ফারাবিকে তার রাজি করাতেই হবে। তাকে বাঁচাতে হলেও ফারাবিকে সই করতে হবে। মাইশা ফোনটা একপাশে রেখে দিল। তাকালো ফারাবির দিকে। আলতো স্বরে ফারাবিকে বলল, ফারাবি সইটা করে দাও। ফারাবি কথা বলল না, নড়লও না। মাইশা হাঁসফাঁস করতে শুরু করলো। সে জেলে যেতে চায় না। আর ওই ঘটনা ফারাবি যদি জেনে যায় তবে তার জন্য বিপদ। ইমতিয়াজ তাকে এমনিতেও ভালো থাকতে দেবে না। ফারাবিকে সে হাতছাড়া করতে পারবে না। তার কাছে এখন ফারাবি ছাড়া কোনো অপশন নেই। মাইশা লম্বা দুটো নিঃশ্বাস নিয়ে নিজেকে শান্ত করলো। আবারও ফারাবিকে বোঝানোর চেষ্টা করতে লাগলো। তখন প্রায় সন্ধ্যা। শ্রাবণী ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে আসলো। তখন সোফায় বসে আছে ফারাবি। মাইশা পাশে নেই, হয়তো সে চলে গেছে। শ্রাবণী এক নজর ফারাবির দিকে তাকিয়ে থেকে চলে গেল রান্নাঘরে। রাতে রান্না করতে হবে। সে ফ্রিজ থেকে খাসির মাংসের এক পোটলা বের করে ভিজিয়ে রাখলো। আজকের রাতে খাসির রেজালা করবে, সাথে বেগুন ভাজি। দুটোর একটাও ফারাবির পছন্দ নয়। খাসির মাংস ফারাবি গন্ধের জন্য খেতে চায় না, আর বেগুনে তার ভয়ানক অ্যালার্জি। শ্রাবণী ফারাবির জন্য তেমন কিছু আয়োজন করলো না। রাতের খাবারের সময় একটা ডিম ভেজে দিয়ে দেবে। ডিম ফারাবির প্রিয় খাবার। অনাথ আশ্রমে বা মেসে থাকতে ফারাবি এই এক ডিম খেয়েই জীবন কাটিয়েছে। শ্রাবণী ঠিক করলে এখন থেকে প্রতি ওয়াক্তে ফারাবিকে ডিম খাওয়াবে। তাহলে মাইশার সাথে অ্যাডজাস্ট করতে তার সুবিধা হবে। মাইশা এমনিতেও রান্নাবান্না তেমন পারে না। পাড়ার মধ্যে পারে এক ডিম সেদ্ধ, 2 ডিম ভাজি। শ্রাবণী রান্নাঘরে টুকটাক জিনিসপত্র গুছিয়ে রেখে ড্রয়িং রুমে এসে বসলো। টিভি ছেড়ে টিভিতে মনোযোগ দিল। তার পাশেই বসে আছে ফারাবি। এদিকে তার বিশেষ খেয়াল নেই। ভাবখানা এমন, এই পৃথিবীতে সে ছাড়া আর দ্বিতীয় কোনো প্রাণীর অস্তিত্ব নেই। ফারাবি নিশ্চল চোখে তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। এই শ্রাবণীকে সে চেনে না। এই শ্রাবণী তার বড্ড অচেনা। ফারাবি অচল গলায় শ্রাবণীকে ডাকলো। শ্রাবণ। শ্রাবণী টিভি থেকে চোখ সরিয়ে তাকালো ফারাবির দিকে। স্বভাবগতভাবে আলতো হেসে বলল, বলো। তৎক্ষণাৎ কোনো জবাব দিতে পারল না ফারাবি। সে শুধু তাকিয়ে রইল শ্রাবণীর দিকে। শ্রাবণীর এই নিষ্ঠুরতম রূপটা ফারাবির অজানা ছিল। আজকে সেটাও জেনে নিল। আমাকে ক্ষমা করা যায় না? একটাবার সুযোগ দেওয়া যায় না? হয়তো যায়, কিন্তু আমার মন চাইছে না তোমাকে কোনো সুযোগ দিতে। বড্ড শীতল কণ্ঠে কথাটা বলল শ্রাবণী।
আমার কথাটা একবার ভাববে না? তুমি জানো আমি তোমাকে ছাড়া অসহায়। ফারাবির কথায় শ্রাবণী হাসলো। এতদিন সে এটা বিশ্বাস করেই ফারাবির সাথে ছিল। এই একটা কথা বিশ্বাস করেই সে নিজের ঘর পরিবার ছেড়েছিল। এখন আর এই কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করে না তার। যে একবার ঠকানোর স্পর্ধা করতে পারে সে যে আবারও ঠকাবে না তার নিশ্চয়তা কি? আছে কোনো নিশ্চয়তা? নেই। সে চাইলেই ফারাবিকে ক্ষমা করে দিয়ে তার সাথে থাকতে পারে। সে যদি ফারাবির সাথে থাকে তবে সারাটা জীবন তাকে ভয়ে ভয়ে থাকতে হবে। বারবার মনে হবে ফারাবি তাকে আবারও ঠকাচ্ছে। শ্রাবণী ভয় নিয়ে বাঁচতে চায় না। ভয় নিয়ে বাঁচা সহজ কথা নয়। তুমিও তো আমার কথাটা ভাবোনি ফারাবি। ভেবেছিলে আমার কথা? মনে হয়নি ঘর পরিবার ছেড়ে আসার পর তুমি ছাড়া আমার কেউ নেই? শ্রাবণীর শান্ত কণ্ঠ আবারও চুপ করিয়ে দিল ফারাবিকে। শ্রাবণী কিছুক্ষণ দেখল ফারাবিকে। তার চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হয় কেঁদেছে। অন্য সময় হলে তার মায়া লাগতো। আশ্চর্যজনকভাবে আজকে তার মায়া লাগছে না। মনে হচ্ছে এটা হওয়ারই ছিল। কাল শ্রাবণী কেঁদেছে, আজকে ফারাবি কাঁদছে। এটাই তো হওয়ার ছিল, এমনটাই তো হওয়ার কথা। কাউকে কাঁদিয়ে কি সুখে থাকা যায়? যায় না। শ্রাবণীর ইচ্ছে করলে ফারাবির কাঁধে হাত রেখে তাকে সান্ত্বনা দিতে, তাকে বলতে, ফারাবি, এত অল্পতে কেঁদো না। সামনে আরো অনেক কিছু অপেক্ষা করছে তোমার জন্য। এখন তো সবে তোমার থেকে তোমার সন্তান আর তোমার বেঁচে থাকার কারণ ছিনিয়ে নিয়েছি আমি। একটু সবুর করো। তোমার আমি এমন হাল করব, সমাজে মুখ দেখাতেও পারবে না তুমি। তবে শ্রাবণী এমন কিছুই করল না। আগে থেকে বলে দিলে পরে মজা পাওয়া যাবে না। ফারাবি, কাগজ দুটোতে সাইন করে দাও। জেদ করো না। আমি তোমার সাথে থাকতে পারবো না। আমার নিজের উপরে ঘৃণা চলে আসবে। আমি চাই না তোমার সাথে সাথে নিজেকেও ঘৃণা করতে শুরু করি। এত ঘৃণা নিয়ে বাঁচতে পারবো না আমি ফারাবি। আমাকে একটু বাঁচতে দিও। শ্রাবণীর কথাগুলো সব ফারাবির কানে ঢুকলো না। সে আটকে রইল একটা বাক্যে, একটা শব্দে। শ্রাবণ তাকে ঘৃণা করে। তার শ্রাবণ আর তাকে ভালোবাসে না। তার শ্রাবণের মনে তার জন্য আর ভালোবাসা অবশিষ্ট নেই। যা আছে সব ঘৃণা। ঘৃণা করে তার শ্রাবণ তাকে। ফারাবি হাঁসফাঁস করতে লাগলো। সবকিছু কেমন দম বন্ধ করে লাগছে তার কাছে। নিঃশ্বাসটা নিতেও বড্ড কষ্ট হচ্ছে তার। পৃথিবীর সবচাইতে করুণ দৃশ্য হচ্ছে ভালোবাসার মানুষের চোখে নিজের জন্য ঘৃণা দেখা। আজকে ফারাবি তাও দেখে নিল। সে এটারই যোগ্য। সে ভালোবাসার যোগ্য নয়, সে ঘৃণারই যোগ্য। সে শ্রাবণের যোগ্য নয়। শ্রাবণের মতন একজন মেয়েকে সে ডিজার্ভ করে না। আর না সে কোনো পরিবার ডিজার্ভ করে। ফারাবির মাথা নিচু থেকেও সে টের পেল শ্রাবণী উঠে চলে যাচ্ছে। তার চোখের সামনে পড়ে রয়েছে দুটো কাগজ আর একটা কলম। সে যদি এই কাগজ দুটোতে সই করে তবে নিজের সন্তানকে কোনোদিন দেখতে পাবে না, তাকে ছুঁতে পারবে না। ফারাবি জানে শ্রাবণী কেমন। সে যখন একবার বলেছে ওই প্রাণটাকে তার ছায়া মারাতে দেবে না, তার মানে দেবে না। সে যত যাই করুক শ্রাবণী তাকে ক্ষমা করবে না। শ্রাবণী যেদিন বউ হয়ে তার হাত ধরে এই ঘরে এসেছিল তখন একটাই কথা বলেছিল, কখনো এমন ভুল করো না যার জন্য আমি তোমাকে কখনো ক্ষমা করতে না পারি। কখনো এমন কিছু করো না যার জন্য তোমার প্রতি আমার ঘৃণা তৈরি হয়। কখনো এমন কাজ করো না যার জন্য তোমাকে বিয়ে করেছি বলে আফসোস করতে হয়। কখনো এমন কিছু করো না যার জন্য তোমাকে ভালোবাসার অপরাধে আমি নিজেকে ঘৃণা করতে শুরু করি। ফারাবি তাকে কথা দিয়েছিল, কিন্তু সে তার কথা রাখেনি। কোনো এক মোহে পড়ে সে ভুলে গিয়েছিল নিজের ভালোবাসাকে দেওয়া কথা। ফুঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল ফারাবি। আজকে এই মুহূর্ত থেকে সে নিঃস্ব। পরিবারহীন ফারাবি হাসান আবারও পরিবারহীন হয়ে গেল। নিজের বলতে তার আর কিছুই রইল না। শূন্য ফারাবি আবারও শূন্য হয়ে গেল। মাত্রই বাসে এসে ফ্রেশ হলো মাইশা। গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়ালো সে। নিজেকে দেখতে লাগলো মন দিয়ে। তার মধ্যে কোনো খুঁত নেই। উপরওয়ালা খুব যত্ন করে বানিয়েছিল তাকে। নিজের রূপে সে নিজেই বারবার মুগ্ধ হয়ে যায়। সেখানে ইমতিয়াজ ফারাবি কোন ছা! এই রূপের মোহে পড়েই তো ধ্বংস হয়েছে তারা। নারী জাতির রূপের মোহে পড়েই তো নিজের ধ্বংস ডেকে আনে বোকা পুরুষ জাতি। ভালো মন্দের ফারাক বুঝতে না পেরে কি বাজে ভাবেই না হারে তারা। পুরুষ জাতির এই হার নারী জাতিকে দেয় এক পৈশাচিক আনন্দ। মাইশার চিন্তা ভাবনার মাঝেই তার ফোনে টুংটাং শব্দে আবারও একটা মেসেজের নোটিফিকেশন এলো। মাইশা হাতের তোয়ালেটা একপাশে রেখে ফোনটা হাতে নিল। ইমতিয়াজের নম্বর থেকে একটা ভিডিও এসেছে। মাইশা ভ্রু কুচকালো। এই লোক তাকে কিসের ভিডিও পাঠায়? কি আছে এই ভিডিওতে? ভিডিওটা চালু করতেই চোয়াল শক্ত হয়ে এলো তার। ভিডিওটা সিলেটে থাকাকালীন তার আর ফারাবির একান্ত মুহূর্তের। মাইশা জলদি করে ইমতিয়াজের নম্বরে কল করলো। দুইবার রিং হতেই ফোন তুললো ইমতিয়াজ। এত তাড়াতাড়ি কল করবে ভাবতে পারিনি।
এই ভিডিও কোথায় পেয়েছো? আমাকে প্রশ্ন করছ? জানতে চাইছি, কোথায় পেয়েছো এই ভিডিও? আমার সাথে একদম এই টোনা কথা বলবে না। এমন অবস্থা করব সারা জীবন কথা বলতে পারবে না। মাইশা চোখ বন্ধ করে দুটো নিঃশ্বাস নিল। নিজেকে শান্ত করে নরম গলায় বলল, ভিডিও কে দিয়েছে? শ্রাবণ দিয়েছে? হামি দিতে দিতে বলল ইমতিয়াজ। ইমতিয়াজের কথায় অবাক হলো মাইশা। শ্রাবণ দিয়েছে? এই ভিডিও শ্রাবণ কোথায় পেল? কে দিয়েছে তাকে? আমার কাছে আরও একটা ভিডিও আছে, তুমি কি দেখতে চাও? কি ভিডিও? আহা, তলাচ্ছ কেন? ফারাবিতে মজে কি তোতলা হয়ে গেল নাকি? বাজে কথা না বলে কিসের ভিডিও আছে বলো। দাঁড়াও, তোমাকে পাঠাচ্ছি। ইমতিয়াজ ওয়ান ট্যাপে মাইশাকে ভিডিওটা পাঠিয়ে দিল। তারপর বলল, শ্রাবণ তো তোমার খুব ভালো বান্ধবী, তাকে তুমি চেনো ভালো মতো, তারপরেও ওকে ঠকাতে গেলে কেন বলো তো? মাইশা ইমতিয়াজের কথায় কান না দিয়ে ভিডিওটা প্লে করলো। ভিডিওটা দেখে তার গলা শুকিয়ে এলো। সে তরতর করে ঘামতে শুরু করলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, এটা? এটাও শ্রাবণ দিয়েছে? মাইশার কাঁপুনি বাড়ল। এত বড় একটা বিষয় জানার পরেও শ্রাবণী এতটা নির্বিকার কিভাবে আছে? কিভাবে চুপ করে আছে সে? এত কিছু জেনেও শ্রাবণ চুপ করে আছে মানে ওর মাথায় ভয়ঙ্কর কোনো পরিকল্পনা আছে। কিন্তু সেটা কি? তাকে জানতে হবে। এগুলো তোমরা কোথায় পেয়েছো? এআই দিয়ে বানিয়েছে। শ্রাবণীর হাত থেকে বাঁচতে হলেও তাকে জানতে হবে। কথাটা বলেই শব্দ করে হেসে উঠল ইমতিয়াজ। ইমতিয়াজের এই হাসি মাইশার গায়ে জ্বালা ধরিয়ে দিল যেন। সে খট করে ফোনটা কেটে দিল। তারপর ফোন করলো ফারাবিকে। ফারাবি ফোন বন্ধ করে রেখেছে। মাইশার আগে ফোন ছুঁড়ে মারল বিছানার উপর। রাগে তার মাথা ফেটে যাচ্ছে। মাইশা হন্তদন্ত হয়ে তৈরি হয়ে ছুটল ফারাবির কাছে। আর দেরি করা যাবে না। শ্রাবণী কোনো চাল চালার আগেই তাকে কিছু একটা করতে হবে। সে পারলে এক্ষুনি ফারাবিকে বিয়েটা করে নিত, কিন্তু তা সম্ভব নয়। শ্রাবণী কাগজ দুটোতে স্পষ্ট বলে দিয়েছে তার সাথে ছাড়াছাড়ি না হওয়া অবধি ফারাবি আর মাইশা বিয়ে করতে পারবে না। ফারাবি তখন গভীর ঘুমে মগ্ন। সোফাতেই ঘুমিয়েছে সে। ঘরে যেতে ইচ্ছে করেনি। কেনই বা যাবে? সে ঘরে কেউ তো তার জন্য অপেক্ষা করে নেই। অপেক্ষা করে নেই বললে ভুল হবে, আছে তো অপেক্ষা করে। ওই ঘরে তার জন্য এক সমুদ্র বিষাদ অপেক্ষা করে আছে। এর মাঝেই কলিং বেল বেজে উঠল। কলিং বেলের শব্দে ফারাবি এক প্রকার লাফিয়ে উঠল। নিজেকে ধাতস্থ করে সে দরজা খুলে দিল। দরজার ওপাশে মাইশাকে দেখতে পেয়ে সে বিরক্ত হলো। এই মেয়েটাকে আজকাল তার সহ্য কম হচ্ছে। আজকের ঘটনার পর থেকে তো আরো সহ্য হচ্ছে না এই মেয়েকে। তুমি এখানে আবার কেন এসেছো? তোমার সাথে কথা আছে আমার। ফারাবিকে ঠেলে ভেতরে ঢুকলো মাইশা। দরজা আটকে ফারাবি এগিয়ে এলো মাইশার দিকে। বলল, কি কথা? মাইশা ফোন বের করে ইমতিয়াজের পাঠানো সেই ভিডিওটা দেখালো তাকে। ভিডিওটা দেখে ফারাবির মুখটা হা হয়ে গেল। ইস, কি বিশ্রী একটা ভিডিও! নিজের প্রতি নিজের ঘেন্না লাগছে তার। এই ভিডিও যদি শ্রাবণ দেখে তবে মেয়েটা একেবারে ভেঙে পড়বে। ফারাবি ঠোঁট দুটো আলগা করে বলল, কোথায় পেলে এটা? কে দিয়েছে? শ্রাবণ। শ্রাবণ? ফারাবির কণ্ঠে অবিশ্বাস। শ্রাবণ দিয়েছে এই ভিডিও? কোথায় পেল সেই ভিডিও? কে দিল তাকে? কখন পেয়েছে সেই ভিডিও? এই ভিডিও শ্রাবণ কোথায় পেল? তা আমি নিজেও জানি না। শ্রাবণ অনেক আগে থেকেই আমাদের বিষয়ে জানে। এতদিন চুপ করেছিল, হয়তো আমাদের হাতে নাতে ধরতে চেয়েছিল বলে। ফারাবি কথা বলতে পারল না। শ্রাবণ সবটা আগে থেকে জানতো। সব জানতো সে। তবে চুপ করে কেন ছিল এতদিন? এতদিন কেন কিছু করেনি সে? কেন চুপ করেছিল? ফারাবির মাথা ব্যথা শুরু হয়ে গেল। কবে থেকে জানে শ্রাবণ? আর কিভাবেই বা জানে? একের পর এক প্রশ্ন এসে জড়ো হতে থাকলো ফারাবির মস্তিষ্কে। শ্রাবণ যদি সব আগে থেকেই জানতো তবে তাকে আটকালো না কেন? কেন তাদের প্রশ্রয় দিল? কেন সাথে সাথে আটকে দিল না তাকে? ফারাবি, আমাদের কাছে আর কোনো অপশন নেই। শ্রাবণের কথা মেনে নাও, সই করে দাও। এসব দেখার পর, জানার পর ও মানবে না। নরম গলায় কথাটা বলল মাইশা। মাইশার কথা শুনে তার দিকে তাকিয়ে মলিন হাসল ফারাবি। ধীর গলায় বলল, সইটা আমি করে দিয়েছি মাইশা। কি বিষাদ ছেলেটার গলায়! কি বিষাদ সেই ঘোলা চোখ দুটোতে! এই প্রথম ফারাবির জন্য মায়া হলো মাইশার। বড্ড মায়া হলো তার। সে তো জানতো ফারাবি জীবনের কতটা জুড়ে আছে শ্রাবণ। সে তো জানতো শ্রাবণীকে ঠিক কতটা ভালোবাসে এই ছেলেটা।
জানতো বলেই তো সে হিংসায় জ্বলতো। এতটা হিংসে তার মনের মধ্যে ছিল যে সে দুটো মানুষকে নিঃস্ব করে দিতেও দুবার ভাবেনি। জঘন্য থেকে জঘন্যতম কাজ সে করেছে। মাইশা ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল। এইসব আর ভেবে কাজ নেই, যা হওয়ার তা হয়েছে। সে যা করেছে নিজের জন্য করেছে, নিজের ভালোর জন্য করেছে, একটু ভালো থাকার জন্য করেছে, একটু সুখের জন্য করেছে। নিজের সুখের জন্য কিছু করা নিশ্চয় অন্যায় নয়। মাইশা নিজেকে বুঝালো, খুব করে বুঝালো। শ্রাবণী ছোটবেলা থেকে সব পেয়েছে, সবার ভালোবাসা পেয়েছে। তার একটা ভরা পরিবার ছিল। সে মুখ ফুটে চাওয়ার আগে সকল কিছু তার কদমে এনে রেখে দিত তার ভাইয়েরা। আর সে জীবনে কিছুই পায়নি, কারো ভালোবাসা পায়নি সে। তার কোনো পরিবার ছিল না। মা মারা যাওয়ার পর বাবা যখন দ্বিতীয় বিয়ে করলো, বাবার দ্বিতীয় সংসারে তার জায়গা হয়নি। তারা ছুঁড়ে ফেলে দিয়েছিল তাকে। তার ঠাঁই হয়েছিল তখন দূর সম্পর্কের এক ফুপুর বাসায়। ওনার আশ্রয়ে মাইশার জীবনটা আরো দুর্বিষহ হয়ে উঠেছিল। এক মুঠো ভাতের জন্য কত কি করতে হয়েছে তাকে, কত কটু কথা শুনতে হয়েছে। এত সবের মাঝে সে যখন শ্রাবণীকে দেখতো তখন তার লোভ হতো, খুব লোভ হতো। ইচ্ছে করতো শ্রাবণীর মতন একটা জীবন পেতে। সেই ইচ্ছেটা দ্বিগুণ হয়েছিল ফারাবিকে দেখে। কিন্তু ফারাবি তাকে দেখেনি। ফারাবি যদি প্রথমেই তাকে দেখতো, তাকে ভালোবাসতো, তাহলে শ্রাবণীকে এত দুঃখ পেতে হতো না, এত কষ্ট পেতে হতো না মেয়েটাকে। মাইশা ফোঁস করে তপ্ত নিঃশ্বাস ফেলল, তাকালো ফারাবির দিকে। বিষণ্ণ ছেলেটাকে দেখে সে মনে মনে আওড়ালো। তুমি চিন্তা করো না ফারাবি, আমাদের একটা সংসার হবে, খুব সুখের একটা সংসার হবে। সেই সংসারে থাকবো আমি, তুমি আর আমাদের পুচকু একটা সোনা। তুমি শ্রাবণ আর ওর বাচ্চাকে ভুলে যাবে ফারাবি, আই প্রমিস, তুমি ভুলে যাবে ওদের। সেই ঘটনার পর চলে গেল আরও 4টে মাস। শ্রাবণীর প্রেগন্যান্সি এখন 8 মাস ছড়িয়ে 9 মাসে পড়েছে। পেটটা আগের থেকে আরও একটু বড় হয়েছে, সেই সাথে স্বাস্থ্যটাও বেড়েছে তার। এই 4 মাস শ্রাবণী ফারাবির সাথে এক ছাদের নিচে থাকলেও থাকেনি এক ঘরে। এই 4 মাসে তাদের দেখা হয়েছে হাতে গোনা কয়েকবার, তাও শ্রাবণীর অনিচ্ছায়। ফারাবির মুখোমুখি হলেও তাকে সবসময় এড়িয়ে চলে শ্রাবণী। এতে যেন ফারাবির অন্তরের পীড়া আরও বাড়ে। সে প্রতিনিয়ত ধুকে ধুকে মরছে। এই যন্ত্রণা প্রকাশ করার মতন না। তখন রাত 12টা পেরিয়ে গেছে। সন্ধ্যা থেকেই শ্রাবণীর পেটে চিনচিন ব্যথা ছিল। শ্রাবণী তেমন পাত্তা দেয়নি। তার ডিউ ডেটের বাকি আরও 20 দিন। সময়ের সাথে পাল্লা দিয়ে তার ব্যথা বাড়ল। বাড়তে বাড়তে একসময় তা অসহনীয় হয়ে উঠল। ব্যথা সহ্য করতে না পেরে শ্রাবণী চেঁচিয়ে উঠল। তখনও ঘুমায়নি ফারাবি। শ্রাবণীকে ছাড়া ফাঁকা বিছানায় আজকাল ঘুম আসে না তার। শ্রাবণী চিৎকার শুনে সে দ্রুত পায়ে শ্রাবণীর ঘরের দিকে গেল। শ্রাবণী তখন ব্যথায় কাতরাচ্ছে। শ্রাবণ, কি হয়েছে শ্রাবণ? এমন করছো কেন? ব্যথা, অনেক ব্যথা। ব্যথার তোপে শ্রাবণী ঠিক মতন কথাও বলতে পারছে না। ইতোমধ্যে তার ওয়াটার ব্রেক শুরু হয়ে গেছে। কাল বিলম্ব না করে ফারাবি আলগোছে শ্রাবণীকে পাজা কোলে তুলে নিল। কোনো রকমে দরজাটা আটকে ছুটল হাসপাতালের দিকে। 3 ঘন্টা তীব্র ব্যথা সহ্য করে সে রাতে শ্রাবণীর এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল। ফারাবি পুরোটা রাত অধীর আগ্রহে হাসপাতালের বারান্দায় বসে রইল। বাসনা একটাই, সে নিজের অংশকে একবার দেখবে, একটাবার ছুঁয়ে দেবে নিজের সন্তানকে। তবে ফারাবির সেই বাসনা পূরণ হলো না। সে দেখতে পারল না নিজের অংশকে, ছুঁয়ে দিতে পারল না নিজের সন্তানকে। নিজের সন্তানকে দেখতে না পারার, ছুঁতে না পারার দুঃখ ফারাবিকে খুব করে ঝেঁকে ধরল যেন। আস্তে আস্তে রাতের অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটে উঠল। রাতের কালো অন্ধকার সরে গিয়ে ভোরের আলো ফুটতে শুরু করেছে। ফারাবি তখন স্ত্রী সন্তানের অপেক্ষায় হাসপাতালের বারান্দায় অপেক্ষার প্রহর গুনছে। একসময় তার অপেক্ষার প্রহর শেষ হলো। ভেতর থেকে তার ডাক এলো। সে প্রবল উত্তেজনা নিয়ে কেবিনে প্রবেশ করলো। বিছানায় আলগোছে শুয়ে আছে শ্রাবণী। পাশেই তার ফুটফুটে শিশু কন্যাটি। ফারাবি দু চোখ ভরে মা মেয়েকে দেখল। এই 2 মা মেয়েতেই তো তার সকল সুখ। কেউ যদি তার কাছে সুখের সংজ্ঞা জিজ্ঞেস করে, সে হয়তো বিনা বাক্য ব্যয়ে ওদের দুজনেরই নাম বলে দিবে। ফারাবি এগিয়ে গিয়ে মেয়েকে কোলে তুলে নিল। চুমু খেলো বাচ্চার নরম কপলে। এই যেন তার জীবনের এক নতুন শুরু। এমন সময় কারো পায়ের শব্দ পাওয়া গেল। শব্দ তীব্র হতেই ঘুম ছুটে গেল ফারাবির। সে বুঝতে পারল এতক্ষণ যা হচ্ছিল সবটাই তার স্বপ্ন ছিল। আস্তে আস্তে পায়ের শব্দ আরো একটু কাছে এলো যেন। ফারাবি সেই শব্দ অনুসরণ করে সামনের দিকে তাকালো। মুয়াজ এসেছে। মুয়াজের সাথে ইমতিয়াজও আছে। ইমতিয়াজকে দেখে সে ভ্রু বাঁকা করল। এই লোক এখানে কেন? কি দরকার তার?
আর তাদেরকে খবরই বা দিল কে? শ্রাবণ দিয়েছে কি? কিন্তু তার কাছে তো ফোন নেই। তাহলে ইমতিয়াজ কাছে এসে একবার চোখ ঘুরিয়ে ফারাবিকে দেখল, তারপর বিনা সংকোচে চলে গেল কেবিনের ভেতরে। ফারাবি তাদের যাওয়ার দিকে ফ্যালফেল করে তাকিয়ে রইল। কাল রাত থেকে সে ভেতরে যাওয়ার অনেক চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। কেউ তাকে ভেতরে যেতে দেয়নি, আটকে দিয়েছে খুব নিষ্ঠুরভাবে। মিনিট পাঁচেক পর কেবিনের দরজা ঠেলে বাইরে বেরিয়ে আসলো ইমতিয়াজ। হাতে তার সাদা কাগজ একটা। ফারাবি তাকিয়ে রইল সেই সাদা কাগজটার দিকে। সে জানে এই কাগজটার কিসের, কি আছে এর মধ্যে। ফারাবির বুকটা আবারও ভারী হয়ে উঠল। চোখ দুটো ভরে উঠল নীরব অশ্রুতে। এই অশ্রু ব্যথার, বুকের ভেতরে সব কয়টা হাড় ভেঙে হৃৎপিণ্ডে গেঁথে যাওয়ার ব্যথার। মিস্টার ফারাবি, ডিভোর্স পেপারটা সই করে দেন। কি নিষ্ঠুর একটা বাক্য! এমন নিষ্ঠুর একটা বাক্য কণ্ঠনালী দিয়ে কিভাবে বের হলো ইমতিয়াজের? তার বুক কাঁপলো না? কাঁপবে কিভাবে? সে কিভাবে জানবে সন্তান হারানোর ব্যথা কেমন হয়? সে কিভাবে জানবে বেঁচে থাকার কারণ হারিয়ে গেলে কেমন লাগে? ফারাবি তাচ্ছিল্য করে হাসলো। বিনা বাক্যে ইমতিয়াজের হাত থেকে ডিভোর্স পেপারটা হাতে তুলে নিল। অশ্রুসিক্ত চোখে সই করে দিল সাদা কাগজটায়। এখানেই সমাপ্তি হলো শ্রাবণী আর তার মধ্যকার ঝুলে থাকা সম্পর্কটুকু। ফারাবি আবারও নিঃস্ব হয়ে গেল। সব হারিয়ে সে এখন মৃত একটা লাশে পরিণত হইল, যার জীবনের আর কোনো আশা নেই। যেহেতু শ্রাবণীর নর্মাল ডেলিভারি ছিল, তাই সেদিন বিকেল বেলাতেই তাকে ডিসচার্জ করা হলো। বাচ্চাকে কোলে নিয়ে মুয়াজের অপেক্ষা করছে শ্রাবণী। মুয়াজ তাকে নিতে আসবে। এখান থেকে তারা একটা আলাদা বাসায় উঠবে। বাসাটা শ্রাবণী নিজের টাকায় কিনেছিল। অনেক ইচ্ছে ছিল বাচ্চা হওয়ার পর তারা তিনজনে একসাথে ওই বাসাটায় উঠবে। এখন সংখ্যাটা কমে 2তে নেমেছে। শ্রাবণী দীর্ঘ নিঃশ্বাস ফেলে কোলে থাকা ছোট্ট মানব শিশুটির দিকে তাকালো। মন দিয়ে দেখতে লাগলো তার রক্তকে। বাচ্চাটা হয়েছে একেবারে ফারাবির মতন। সেই চোখ, সেই নাক। সে যখন কান্না করে ঠোঁটটাও বাবার মতন ফুলায়। শ্রাবণী তাকিয়ে থাকে সেদিকে। খুব আগ্রহ নিয়ে নিজের সন্তানকে দেখে সে। এই যেন ফারাবির প্রতিচ্ছবি। শ্রাবণী কখনো চায়নি তার সন্তান ফারাবির মতন হোক। ফারাবির কোনো ছায়াও সে নিজের সন্তানের উপর পড়তে দিতে চায় না। যে লোক তার সন্তানের খুনিকে সাপোর্ট করতে পারে, সেই লোক নিজের সন্তানকে খুনও করতে পারে। যদিও শ্রাবণী জানে ফারাবি তা করবে না। সে নিচে নামলেও এখনো এতটা নিচে নামেনি। তবে নামতে কতক্ষণ? ঠকবাজদের কি বিশ্বাস? শ্রাবণীর ভাবনার মাঝেই দরজা ঠেলে কেউ ভেতরে প্রবেশ করলো। শ্রাবণী মেয়ের দিকে তাকিয়ে থেকেই বলল, এত দেরি করলে কেন? আমরা কখন থেকে তোমার অপেক্ষা করছি। আসলেই দেরি হয়ে গেছে, অনেকটা দেরি হয়ে গেছে। সরি মা, বাবা আর কখনো দেরি করবে না। অতি পরিচিত কণ্ঠস্বর শুনে শ্রাবণী ফট করে মাথা তুলে তাকালো। চোখ দুটোতে তার রাজ্যের অবিশ্বাস। সে অবিশ্বাস্য গলায় বলল, বাবা! ভদ্রলোক তখনও দরজা আগলে দাঁড়িয়ে। কতগুলো দিন পর তিনি নিজের কলিজার টুকরো মেয়েটাকে দেখছেন। কতগুলো দিন। মেয়েটা যে তার বড্ড শখের ছিল। যে মেয়েকে না খাইয়ে তিনি কোনোদিন খাবার মুখে তুলেননি, সেই মেয়েকে দেখলেন 3 বছর পর। হ্যাঁ, তার পোড়া কপাল। এতগুলো দিন পর মেয়েকে দেখে ভদ্রলোকের ভেতরের পিতৃসত্তা জেগে উঠল। সেই সাথে চোখ দুটো ভরে উঠল অশ্রুতে। শ্রাবণী নিজেও ছলছল চোখে তাকিয়ে আছে বাবার দিকে। বাবাকে সে দেখে না অনেক বছর। বাবা তার আগের মতন নেই। চেহারায় সেই জলুসতা আর নেই আগের মতন। সেই জলুস হারিয়ে ফুটে উঠেছে বার্ধক্য। বাবার বয়স বেড়েছে, শ্রাবণী তা মেনে নিতে চাইল না। তার কান্না পাচ্ছে ভীষণ, কিন্তু সে কাঁদতেও পারছে না, নিজেকে সে আটকাতেও পারছে না। ইস, কি বিশ্রী এক অবস্থা! এমন দরজা আটকে দাঁড়িয়ে আছিস কেন? সরো, আমাকে ঢুকতে দাও। বলতে বলতে ভেতরে ঢুকলো শ্রাবণীর ছোট ভাই শুভ। সে আর শ্রাবণী পিঠে পিঠে। শ্রাবণীর 1 বছরের বড় সে। সে এসেই শ্রাবণীর কাছে বসলো। ভাগিনীকে কোলে তুলে নিতে নিতে বলল, এই শ্রাবণ, তোর মেয়ে দেখি আমার মতো সুন্দর হয়েছে রে। ভাইয়ের কথা শুনে শ্রাবণী বাবার থেকে নজর সরিয়ে ভাইয়ের দিকে তাকালো। সে একবার বাবাকে দেখছে তো আরেকবার ভাইকে দেখছে। সে বুঝতে পারছে না ওরা এখানে কি করছে। বাবা হিসেবে আজকে তার নিজেকে বড্ড ব্যর্থ লাগছে। শ্রাবণীর ভাবনার মাঝে বাবা এগিয়ে এলেন তার দিকে। আলতো করে হাত রাখলেন মাথায়। এত বছর পর বাবার এমন আদুরে স্পর্শ পেয়ে মোমের মতন গলে গেল শ্রাবণী। সে বাবার কোমর আঁকড়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। কাঁদছেন সাইফুল সাহেব নিজেও। নিজেকে আজকে তার বড্ড অপরাধী বলে মনে হচ্ছে। তিনি যদি রাগে অভিমানী মেয়ের থেকে মুখ ফিরিয়ে না নিতেন, তাহলে তার মেয়েকে হয়তো এতটা কষ্ট সহ্য করতে হতো না। ওই জানোয়ারটাও তার মেয়েকে ঠকানোর সাহস পেত না।
তার মেয়ের এমন কষ্টের জন্য তিনি নিজেই দায়ী। কি হতো যদি রাগটা গিলে নিয়ে একবার মেয়েটাকে বুকে টেনে নিতেন? মেয়েটা হয়তো এমন কষ্ট পেত না। কষ্ট পেলেও তাকে আগলে নেওয়ার জন্য তিনি থাকতেন। মেয়েটাকে একা একা লড়াই করতে হতো না। বাবা হিসেবে আজকে তার নিজেকে বড্ড ব্যর্থ মনে হচ্ছে। ওদের কান্নার শব্দে ভয় পেল ছোট্ট প্রাণটা। মা আর নানার সাথে তাল মিলিয়ে সে নিজেও কেঁদে উঠল। তার কান্নার শব্দে ধ্যান ভাঙল শ্রাবণীর। সে বাবাকে ছেড়ে একটু সরে গেল। শুভ ততক্ষণে ভাগ্নিকে শান্ত করাতে ব্যস্ত হয়ে পড়ল। আরে আরে, আমার মাটা কাঁদে কেন? এই দেখেও মামা এসেছি। মামার কোলে কেউ কাঁদে? মামার কোলে কাঁদতে হয় না মা আমার। কাঁদে না সোনা, কাঁদে না। ছোট্ট প্রাণের কান্না থামে না, যেন সে কেঁদে কেঁদে দুনিয়া ভাসিয়ে দেবার পণ করেছে। ভাইয়ের কাণ্ড দেখে শ্রাবণী ফিক করে হেসে উঠল। এই ছেলেটা একদম বাচ্চা কোলে নিতে পারতো না। ছোট বাচ্চা দেখলে 7 হাত দূরে সরে থাকতো। সেই ছেলে আজকে দক্ষ হাতে ভাগ্নিকে সামলানোর চেষ্টা করছে। শ্রাবণী ঠোঁটের কোণে হাসি অক্ষত রেখে এগিয়ে গেল তাদের দিকে। হাত দুটো বাড়িয়ে দিয়ে বলল, দে আমার কাছে, চুপ করাচ্ছি আমি। বোনের কথা শুনে শুভ চোখ দুটো ছোট করে তাকালো তার দিকে। তেজস্বী গলায় বলল, তোর আমাকে কি মনে হয় আমি বাচ্চা চুপ করাতে পারি না? আমাকে হালকাভাবে নিবি না শ্রাবণ, ভুলে যাস না আমি একজন শিশু ডাক্তার। শ্রাবণী চুপ থাকলো। আসলে সে ভুলে গিয়েছিল তার ভাই শিশু বিশেষজ্ঞ। রোজ এমন 10টা শিশু নিয়ে যার ছেলে খেলা। শ্রাবণী 2 কদম পিছিয়ে এলো। শুভ বোনের থেকে নজর সরিয়ে ভাগ্নের দিকে নজর দিল। মেয়েটা মায়ের স্বভাব পেয়েছে মনে হচ্ছে। মেয়ের মাও এমন করে কাঁদতো। একবার কান্না শুরু করলে ক্লান্ত না হয়ে এসে থামতো না। শ্রাবণী হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে, আর সাইফুল সাহেব তাকিয়ে আছেন মেয়ের দিকে। কতগুলো দিন হয়ে গেল তিনি মেয়েটাকে হাসতে দেখেননি। মেয়ের মুখে হাসি দেখে ওনারা অন্তরের জ্বালা বোধহয় কিছুটা প্রশমিত হয়েছে। শুভ অনেকক্ষণ সময় নিয়ে ভাগ্নিকে চুপ করালো। তারপর বিশ্বজয়ের হাসি দিয়ে শ্রাবণীর দিকে তাকালো। গর্বিত গলায় বলল, দেখ কেমন চুপ করিয়ে দিলাম তোর মেয়েকে। আমাকে উদ্ধার করেছিস, আয় তোকে পুরস্কার দিই। এসব ছোটোখাটো কাজের জন্য এই শুভ পুরস্কার নেয় না। এগুলো সব আমার হাতের ময়লা। বেশ ভাব নিয়ে বলল শুভ। তা দেখে মুখ বেঁকালো শ্রাবণী। তোমার পার্কিং সব শেষ হয়েছে মা? বাবার প্রশ্নে ওনার দিকে তাকালো শ্রাবণী। মাথা নেড়ে হ্যাঁ বোঝালো সে। এর মাঝে মুয়াজও এসে উপস্থিত হলো। আফু, গাড়ি এসে গেছে, চলুন। কোথায় যাবে? বাসায়। তুই ওই জানোয়ারের বাসায় যাবি? শুভর কণ্ঠে রাগের আভাস। শ্রাবণী ভাইয়ের দিকে তাকালো না, তার দৃষ্টি বাবার দিকে। সে শান্ত গলায় বলল, না, গত বছর রেস্টুরেন্টের টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনেছিলাম, ওটা আমার নামেই আছে। আর ফারাবির সাথে আমার ডিভোর্স হয়ে গেছে। শেষের বাক্যটা খুব নিচু স্বরে বলল শ্রাবণী। কোনোটাই তার নেই। বাবা যখন তার আর ফারাবির ব্যাপারে জেনেছিল, তখন বারবার করে শ্রাবণীকে সাবধান করেছিলেন। বলেছিল অনাথেরা পরিবারের মর্ম বুঝে না। তারা জানে না পরিবার কেমন হয়। তারা জানে না কেমন করে আগলে রাখতে হয় পরিবারকে। সে শুনিনি। সে ফারাবির প্রেমে এতটাই অন্ধ ছিল যে বাবার একটা কথাও কানে তুলেনি সেদিন। এর পরিণাম আজকের এই অবস্থা। মুয়াজ, গাড়িকে চলে যেতে বলো। আর মেয়ে আর নাতনি আমার সাথে যাবে। আমার মেয়ে তার নিজের পরিবারের কাছে যাবে। বেশ শান্ত কণ্ঠে কথাটা বললেন সাইফুল সাহেব। শ্রাবণী তাকালো বাবার দিকে। সাইফুল সাহেব মেয়েকে চোখের ইশারায় আশ্বস্ত করলেন। তবে শ্রাবণী আশ্বস্ত হলো নাকি তা বোঝা গেল না। সে ঠোঁট আলগা করে কিছু বলতে যাবে, তার আগেই সাইফুল সাহেব তাকে থামিয়ে দিলেন। বললেন, আমি দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না। বাড়ি চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা করছে। শ্রাবণী চুপ রইল। বাবার শক্ত কণ্ঠের পিঠে কোনো কথা খুঁজে পেল না সে। সব কিছু গোছগাছ করে মেয়ে আর নাতনিকে নিয়ে বাড়ির পথ ধরলেন সাইফুল সাহেব। প্রায় আধ ঘন্টার রাস্তা পেরিয়ে শ্রাবণীদের গাড়িটা একটা সাদা বাড়ির সামনে এসে থামলো। বাড়িটা বেশ পুরনো। এই বাড়িটা শ্রাবণীর দাদা বানিয়েছিলেন। শ্রাবণী দু চোখ ভরে দেখতে থাকলো নিজের সেই পুরনো আবাসস্থল। পুরনো স্মৃতিরা সব মাথাচাড়া দিয়ে উঠছে তার। বাবা এগিয়ে এসে শ্রাবণীর দরজা খুলে দিলেন। শ্রাবণী মাথা তুলে তাকালো বাবার দিকে। বাবা হাসি মুখে নিজের হাতটা বাড়িয়ে দিলেন শ্রাবণীর দিকে। শ্রাবণী কয়েক পল বাবার হাতের দিকে তাকিয়ে থেকে নিজের মনের সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে বাবার হাতটা শক্ত করে ধরে নেমে এলো গাড়ি থেকে। তার আগেই তার পাশেই এসে দাঁড়িয়েছে শুভ। মেয়েটা এখনো মামার কোলেই রয়েছে। মামার কোলে পরম শান্তিতে ঘুমাচ্ছে সে।
বাবার হাত ধরে আরো একবার নিজের বাড়িতে প্রবেশ করলো শ্রাবণী। সদর দরজার কাছে আসতেই দেখা গেল মা আর বড় ভাবিকে। মাকে দেখে শ্রাবণী ঢোক গিলল। মাকে সে জমের মতন ভয় পায়। ওনার মুখের আগে হাত চলে। মাকে দেখে সে দু কদম পিছিয়ে যেতে চাইলেও পারল না। বাবা তার হাতটা বেশ শক্ত করেই ধরেছে। শ্রাবণী তাকিয়ে রইল মায়ের দিকে। মায়ের মুখ দেখে বোঝার উপায় নেই শ্রাবণীর আগমনে তিনি খুশি হয়েছেন নাকি রাগ করেছেন। মাকে এগিয়ে আসতে দেখে শ্রাবণীর ধুকপুকানি বাড়ল। মাথায় উদয় হলো আজব আজব সব প্রশ্ন। মা কি এখন তাকে মারবে? জুতা দিয়ে মারবে নাকি ঝাড়ু দিয়ে? হাতে যেহেতু ঝাড়ু নেই, তাহলে জুতা দিয়ে মারার সম্ভাবনা আছে। জুতা দিয়ে মারলে ব্যথা কম লাগে, ঝাড়ু দিয়ে মারলে ব্যথা 2 দিনেও যায় না, সেই সাথে কালো দাগও পড়ে যায় শরীরে। মাকে এগিয়ে আসতে দেখে শ্রাবণীর মনে ভয় উদয় হলো। সে বাবার গা ঘেঁষে রইল। ভদ্র মহিলা মেয়ের সামনে এসে দাঁড়িয়ে কয়েক পল মেয়েকে দেখলেন, তারপর জড়িয়ে ধরলেন মেয়েকে। যখন পরপর 4টা ছেলে হলো, তার সে কি মন খারাপ তখন। একটা মেয়ের জন্য আল্লাহ তাআলার কাছে কতই না কান্নাকাটি করেছেন তিনি। আল্লাহ তাআলা তাকে ফেরায়নি। ছোট ছেলে জন্মের 1 বছরের মাথায় তার কোল আলো করে এলো শ্রাবণী। শ্রাবণী জন্মের পর সবকিছু যেন আচমকাই বদলে গেল। সকলের মাথার তাজ হয়ে বড় হলো মেয়েটা। তারপর কি করলো? একটা জানোয়ারকে ভালোবেসে তার জন্য নিজের ঘর পরিবার ছাড়লো। ওই জানোয়ারও খুব যত্ন করে তার যত্নের মেয়েটাকে ঠকিয়ে দিল। ভদ্রমহিলার চোখ থেকে দুটো অশ্রু গড়িয়ে পড়ল। কাঁদছে শ্রাবণী নিজেও। মাকে কাছে পেয়ে ভেতরের সকল ভয়, সকল দ্বিধা, সকল বিষাদ কেটে গেল এক নিমিষেই। এই সময়ে মায়ের একটা উষ্ণ আলিঙ্গনের তার খুব দরকার ছিল। তোমরা এমন কেঁদে ভাসাচ্ছ কেন বলো তো? কোথায় ছোট্ট পরিটাকে ঘরে তুলবে, তা না করে কেঁদে কুদে একাকার হচ্ছ তোমরা। ছেলের কথা শুনে মেয়েকে ছাড়লেন শুভা বেগম। তাকালেন শুভর কোলে থাকা ছোট্ট পুতুলটার দিকে। এই যেন ছোট্ট শ্রাবণী। তার মেয়েটাও এখন মা হয়ে গেছে। শুভা বেগম চোখে জমে থাকা অবশিষ্ট অশ্রুটুকু মুছে নিয়ে নাতনিকে কোলে তুলে নিলেন। বড়ভাবে এগিয়ে এলেন শ্রাবণীর দিকে। শ্রাবণীকে এক পাশ থেকে জড়িয়ে ধরে তার সাথে কুশল বিনিময় করলেন। এক সময় বড় ভাবির সাথে শ্রাবণীর সখ্যতা ছিল খুব। তারা একসাথে অনেক ভালো ভালো সময় কাটিয়েছে। শ্রাবণী তার বাচ্চাকে সকলে ফুল ছিটিয়ে শ্রাবণী আর তার বাচ্চাকে সকলে ফুল ছিটিয়ে ঘরে তুলল। এক মুহূর্তের জন্য শ্রাবণী নিজের জীবনের সকল বিষাদ ভুলে গেল যেন। এই পরিবারটা তার। এই পরিবারটা ছেড়ে চলে যাওয়ার জন্য শ্রাবণী মনে মনে খুব দুঃখ লাগলো। সে যদি বাবা মা ভাইদের কথা শুনতো তবে হয়তো তার জীবনে এত বিষাদ আসতো না, তার হৃদয় ভাঙতো না, তার মেয়েটা বাবাহারা হতো না। নিজের সেই পুরনো ঘরটাতে বসে আছে শ্রাবণী। খাটের উপর বাচ্চাটা ঘুমোচ্ছে। তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে স্নিগ্ধ। সে শ্রাবণীর বড় ভাইয়ের ছেলে। বাচ্চাটার বয়স এবার 5-এ পড়েছে। বাড়িতে আপাতত সে একাই বাচ্চা। শ্রাবণীর সেজ ভাই পরিবার সমেত অস্ট্রেলিয়ায় থাকে। মেজ ভাই আর ছোট ভাই এখনো বিয়ে থা করেনি। কাজের সূত্রে ছোট ভাইও থাকে বাড়ির বাইরে। পিসি, বলো বাচ্চা। ও আমাকে ভাই কেন ডাকে না? ভাতিজার প্রশ্নে শ্রাবণী হাসল, বলল, ও তো এখনো কথা বলতে পারে না সোনা। কখন বলবে ও কথা? আর একটু বড় হলেই বলবে। স্নিগ্ধ আর কোনো প্রশ্ন না করে তাকিয়ে রইল পুতুলটার দিকে। শ্রাবণী তাকিয়ে রইল স্নিগ্ধর দিকে। সে যখন বাড়ি ছেড়েছিল স্নিগ্ধর তখন 2 বছর বয়স ছিল। কতই না আদরের ছিল ছেলেটা তার। শ্রাবণী স্নিগ্ধকে টেনে নিজের কোলে নিয়ে এলো। তার গাল দুটো চেপে ধরে চুমু দিল। কি করা হচ্ছে ফুফু ভাতিজা মিলে? বলতে বলতে রুমে এলো বড় ভাবি। পিছন পিছন বড় ভাইও ঢুকলো। বড় ভাইকে দেখে শ্রাবণী ঢোক গিলল। এমন নয় সে তার বড় ভাইকে ভয় পেত, তবে আজকে ভয় লাগছে। এতদিন পর আপন জনদের দেখে শ্রাবণী ঠিকঠাক রিয়্যাক্ট করতে পারছে না। পুতুলকে দেখছিলাম আম্মু। বোনকে পছন্দ হয়েছে স্নিগ্ধর? বাবার প্রশ্নে মাথা নাড়ালো স্নিগ্ধ। বোনকে চকলেট দিয়েছো? বোন খাবে চকলেট, কিন্তু বোনের তো দাঁত নেই। স্নিগ্ধর কথায় হেসে উঠল তারা। শ্রাবণীর বড় ভাই এগিয়ে এলো বোনের দিকে। আলতো করে হাত রাখলো মাথায়। শ্রাবণী তাকালো ভাইয়ের দিকে। বোনের বিষাদ মাখা চোখ দুটো দেখে বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল সাফওয়ানের। আমাদের বলিসনি কেন শ্রাবণ? আমরা আগে জানলে হয়তো তোকে এতগুলো দিন ওই নরকে থাকতে হতো না। ভাইয়ের কথায় শ্রাবণী হাসলো। ওই নরকে না থাকলে সে ওই জানোয়ার দুটোর ব্যবস্থা কিভাবে করত? সে প্রসঙ্গ পাল্টে বলল, তোমরা কি করে জানলে ফারাবির কথা? আর আমি যে হসপিটালে তা কি করে জানলে? সবটাই শিহাব বলেছে। মেজো ভাই? হ্যাঁ।
শ্রাবণী অবাক হলো। মেজ ভাই এতকাল তার খোঁজ রেখেছে, তাহলে কথা কেন বলে না তার সাথে? শ্রাবণীর চোখ দুটো অশ্রুতে টইটম্বর হয়ে উঠল। এ কি শ্রাবণ, কাঁদছিস কেন? জামাটার কথা মনে করে আবারও কাঁদছিস? শ্রাবণী তাকালো মায়ের দিকে, মাথা নেড়ে বোঝালো সে ফারাবির জন্য কাঁদছে না। তাহলে কাঁদছিস কেন মা? মায়ের আদুরে ডাকে শব্দ করে কেঁদে উঠল শ্রাবণী। শ্রাবণীর কান্নার শব্দে উতলা হয়ে উঠল মা আর ভাই। বড়ভাবে এই ফাঁকে বাচ্চাটাকে কোলে তুলে নিল, পাছে বাচ্চাটা ভয় পেয়ে যাবে। শ্রাবণ, কি হয়েছে সোনা? কাঁদছিস কেন? পেটে ব্যথা করছে? শ্রাবণী কান্নার ফাঁকেও একটু হাসলো। ছোটবেলা থেকেই দেখে আসছে সে একটু কাঁদলেই বড় ভাই সবার আগে এই প্রশ্নটা করে। শ্রাবণী মাকে জড়িয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরল সে। ফিসফিস করে বলল, আমি অনেক সরি মা। সরি তোমাদের কথা না শোনার জন্য। সরি তোমাদের কষ্ট দেওয়ার জন্য। সরি এতগুলো দিন তোমাদের থেকে দূরে থাকার জন্য। মেয়ের সব কথা শুভা বেগম শুনলেন, কিন্তু কিছু বললেন না। কি বলবেন তিনি? কি বলার আছে তার? মেয়েটা তো শুধু ভালোই বেসেছিল, অন্যায় তো করেনি। অন্যায় করেছে তো ওই জানোয়ারটা। ওই জানোয়ারের অন্যায়ের শাস্তি তার মেয়ে কেন পাবে? শুভা বেগম মনে মনে কিছু পরিকল্পনা সাজিয়ে নিলেন। মেজ ছেলে বাড়ি আসুক আগে। কেটে গেছে 2 দিন। এই 2 দিনে মেছো ভাইয়ের সাথে শ্রাবণীর একবারও দেখা হয়নি। এমন নয় সে বাড়িতে আসেনি, বাড়িতে আসলেও সে শ্রাবণীর সাথে দেখা করেনি, আর না ভাগ্নেকে দেখেছে। এতে শ্রাবণীর মন খারাপ হলো খুব। মেজো ভাইয়ের সাথে তার সবচেয়ে বেশি সখ্যতা ছিল। ফারাবিকে নিয়ে সবাই যখন ঝামেলা করলো, শ্রাবণীর কোথাও একটা আশা ছিল মেজো ভাই বুঝবে, কিন্তু মেজো ভাই বুঝলো না। উল্টো তাকে থাপ্পড় মেরে বসলো কয়েকটা। সেই যে কথা বলা বন্ধ হলো তা আর শুরু হয়নি। সকলে মিলে ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। মূলত তারা নতুন অতিথির নাম খুঁজছে। কি নাম রাখবে না রাখবে তা নিয়ে বেঁধেছে ছোটখাটো একটা ঝামেলা। তাদের আড্ডার মাঝেই সদর দরজা দিয়ে ঢুকলো শিহাব। শ্রাবণী মাথা তুলে ভাইকে একবার দেখল। আবেগী হতে গিয়েও ভাইয়ের পাশে থাকা লোকটাকে দেখে সে আবেগী হতে পারল না। সে নিজের ভ্রুজোড়া কুঁচকে নিল। এটা আব্রাহাম, আব্রাহাম ফয়েজি। আব্রাহামকে ভাইয়ের সাথে দেখে শ্রাবণী অবাক হলো বটে। চাচু দেখো পুতুলটা কি সুন্দর। ভাতিজার গলার স্বরে ধ্যান ভাঙল শ্রাবণীর। শিহাব একবার ভাগ্নের দিকে তাকিয়ে উপরে যাওয়ার জন্য পা বাড়ালো। আব্রাহাম তখনও ছোট প্রাণটার দিকে তাকিয়ে। স্নিগ্ধ ঠিকই বলেছে, সে আসলে একটা পুতুল, তুলার পুতুল সে। 2 কদম এগিয়ে গিয়ে বন্ধুকে পাশে না দেখে থামলো শিহাব। পিছনে ফিরে দেখলো বন্ধু তার না হওয়া মেয়ের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। শিহাব বিরক্ত হলো। সে আব্রাহামের কাছে এসে তার হাত ধরে টেনে ধরলো। গরুর মতন টেনে তাকে উপরের দিকে নিয়ে চলল। ফিসফিস করে বন্ধুর কানে বলল, এমন হাবলার মতো তাকিয়ে আছিস কেন? বাচ্চাটা কি সুন্দর, একেবারে তোলার মতন। চাপা স্বরে উত্তর দিল আব্রাহাম। আব্রাহামের জবাবে অসন্তুষ্ট হলো শিহাব। কণ্ঠে চাপা রাগ মিশিয়ে বলল, অন্যের বাচ্চাকে এমন করে দেখতে হয় না, এটা ব্যাড ম্যানার্স। ভুলে যাস না তুই ওর না হওয়া বাবা। বন্ধুর কথাটা খুব গায়ে লাগলো আব্রাহামের। সে কনুই দিয়ে দিল এক গোতা বন্ধুর পেটে। ব্যথায় শিহাব মৃদু আর্তনাদ করে উঠল। বন্ধুর দিকে তাকালো রাগী দৃষ্টিতে। তবে সেই দৃষ্টিতে পাত্তা দিল না আব্রাহাম। বাড়ির সকলে ওদের এমন আচরণ স্বাভাবিকভাবে নিলেও ভ্রু কুঁচকে রইল শ্রাবণী। আব্রাহাম ফয়েজি তাকে দেখেও না দেখার ভান করছে। অদ্ভুত। শ্রাবণীকে ভ্রু কুচকাতে দেখে বড়ভাবে আলতো হেসে বলল, ওদের কাহিনী বোঝার উপায় নেই। ওদের মধ্যে কি চলে ওরাই ভালো জানে। আস্তে আস্তে তুমিও অভ্যস্ত হয়ে যাবে। ওরা বন্ধু কম, ভাই বেশি। ওনাকে তো এর আগে কখনো দেখিনি এই বাড়িতে। আব্রাহাম বিদেশে থাকতো, তুমি যাওয়ার কিছুদিন পর দেশে এসেছে। তার তোমার সাথে ওর কখনো দেখা হয়নি। শ্রাবণী আর কথা বলল না কোনো। এমনিতেই ভাইয়ের ব্যবহারে সে খুব কষ্ট পেয়েছে। ভাইকে এখনো তাকে ক্ষমা করতে পারছে না, হয়তো পারছে না। শ্রাবণী দীর্ঘশ্বাস গোপন করে সকলের সাথে যোগ দিল। ছাদে দাঁড়িয়ে আছে আব্রাহাম আর শিহাব। দুজনেই নিশ্চুপ। এক বিশ্রী নীরবতাকে দুজনেই আপন করে নিয়েছে। সেই নীরবতা ভাঙে শিহাবের কণ্ঠে। আব্রাহাম এখনো ভালোবাসিস শ্রাবণকে? আব্রাহাম জবাব দিল না, শুধু আলতো করে একটু হাসলো। শিহাব বুঝে নিল বন্ধুর নীরব সেই জবাব। আব্রাহামকে সে যত দেখে তত অবাক হয়। একজন মানুষ কিভাবে পারে এতটা ভালোবাসতে? আব্রাহামও একজন পুরুষ আর ফারাবিও ছিল পুরুষ। তাদের তফাৎটা শুধু শির দ্বারাই। একজন পেয়ে নিদারুণভাবে ঠকিয়ে দিল, আরেকজন না পাওয়ার দুঃখটাকে আপন করে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিল। তোর উচিত শ্রাবণকে ভুলে যাওয়ার। সেটা কেন? ও তো যোগ্য নয়।
আব্রাহাম হাসলো, বলল, ও তোর বোন হয়। বোন বলেই বলছি, সে তোর যোগ্য নয়, আর না তোর ভালোবাসা পাওয়ার যোগ্য। তুই নতুন করে জীবন শুরু কর। তাহলে তোর বোনটা কামাই দিয়ে দে। আব্রাহামের কণ্ঠে ঈষৎ হেয়ালি। শিহাব বিরক্ত হলো বন্ধুর এমন হেয়ালিতে, বলল, ও আসলেই তোর যোগ্য নয়। এমন একজনকে কেন চাইছিস যে তোর ভালোবাসা পায়ে মারিয়ে দিয়ে চলে গেছে? আত্মসম্মান নেই কোনো তোর? আত্মসম্মান? ভালোবাসি এই শব্দটা বড্ড বেমানান। ভালোবাসলে আত্মসম্মান, ইগো সব বিসর্জন দিতে হয়। তাহলে তো শ্রাবণেরও উচিত ছিল ফারাবির সাথে থেকে যাওয়ার, তাই নয় কি? আব্রাহাম এবার শব্দ করে হাসলো, বলল, তোর বোন আর আমি এক নই, আমাদের মাঝে বিস্তর ফারাক। মেয়েদের আত্মসম্মানহীন হলে চলে না। আত্মসম্মানহীন মেয়েদের সমাজ মূল্য দেয় না, তাদের খুব লেখায়। ইউ ডিজার্ভ বেটার। বাট আই লাভ ইউ সিস্টার, আই ওয়ান্ট হার। আমি মজা করছি না আব্রাহান, ইউ ডিজার্ভ বেটার। শ্রাবণের চক্করে পড়ে কেন শুধু শুধু নিজেকে ধ্বংস করছিস? অনেক হয়েছে এইসব, এবার নিজের কথা ভাব, নিজের জীবনটা আর ধ্বংস করিস না। সুঠাম দেহের পুরুষটা আবারও নীরবতাকে আলিঙ্গন করে নিল। ভালোবাসা বড়ই ভয়ানক রোগ। এই রোগে একবার যাকে পেয়েছে তাকে ধ্বংস করে ছেড়েছে। একটু ধ্বংস না হয় সেও হলো। ভালো তো সেও বেসেছে, খুব ভালোবেসেছে, নিজের সবটা উজাড় করে ভালোবেসে। এখন সে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে। মন্দ লাগছে না তবে। ফারাবির বাসার সামনের গলিটায় গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আব্রাহাম আর শিহাব। তারা অপেক্ষা করছে ফারাবির। তুই কি শিওর? হ্যাঁ। যদি পুলিশ কেস হয়?